হ্যালো অ্যান্ড ওয়েলকাম রিয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। ফাইন, তো ক্লাসটা একটু লেটলি শুরু হইলো। সো আচ্ছা, তো সবাই যুক্ত হও। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো হোপফুলি তোমরা ভালো আছো। ওকে, সো ক্যামেরায় চার্জ ছিল না, দ্যাটস ওয়াই ক্লাসটা একটু লেটলি শুরু হইলো। সো আই থিঙ্ক সবাই যুক্ত হয়ে যাবা। সো আজকে আমরা স্ট্রাকচারাল প্রপার্টির হচ্ছে গিয়ে 7 নাম্বার ক্লাসটা করব। ওকে, হ্যাঁ বেসিক্যালি যেটা হয়েছিল, ডিভাইসের চার্জ ছিল না, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই একটু টাইম লাগছে। তো তোমরা সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। তাহলে চলো, আজকে আমরা খুব ছোট একটা অংশ বেসিক্যালি পড়ব স্ট্রাকচারাল প্রপার্টির। সো আজকে আমরা যেই অংশটা পড়ব সেটা হচ্ছে কৈশিকতা। গতদিন আমরা কৈশিক নলের ডেফিনেশন দেখছিলাম। সো আজকে হচ্ছে গিয়া কৈশিক নলে যে কৈশিকতা দেখা যায় বা ক্যাপিলারিটি, এই অংশটা আজকে আমরা দেখব। ওকে, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, সো গত ক্লাসে আমরা কৈশিকতার সংজ্ঞা পড়ছিলাম। সো আমরা জানি যে তরলের ভিতরে যদি আমরা কৈশিক নল যুক্ত করি, সেই ক্ষেত্রে তরল হচ্ছে গিয়ে নল বেয়ে কিছু দূর উচ্চতা উঠে যায়। ওকে, লেটস সে এটা একটা তরল, এখানে একটা তরলের পাত্র আছে, এর ভিতরে আমরা খুব হচ্ছে গিয়ে চিকন একটা নল, যেটাকে আমরা বলছি কৈশিক নল, এটা যদি এর ভিতরে ডুবাই তাহলে দেখা যাবে নলটা বেয়ে কিছু পরিমাণ তরল উপরের দিকে উঠে আসে। এই ঘটনাকে আমরা বলি হচ্ছে গিয়া কৈশিকতা। ওকে ফাইন, লেটস সে আমরা এখানে একটা কৈশিক নল নিমজ্জিত করলাম। তো কৈশিক নলের সংজ্ঞা থেকে আমরা জানবো কৈশিক নল হচ্ছে গিয়া খুব চিকন টাইপের একটা নল। তো চিকন টাইপের যদি নল হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছ এইটার রেডিয়াস খুবই কম। খুবই কম বলতে অনেকটা কেশের মতো। ওকে ফাইন, তাহলে এই কৈশিক নল যখন আমরা পানিতে ডুবাই, লেটসে এখানে পানি আছে, তখন দেখা যায় পানি এই কৈশিক নল দিয়ে কিছু পরিমাণ উচ্চতায় উঠে আসে। ওকে, এরকম উঠে আসে এবং পানির উপরের যে তলটা আছে ওইটা এরকম বাঁকানো থাকে, অনেকটা অর্ধবৃত্তাকার থাকে। সো এই যে কৈশিক নল বেয়ে পানির যে উঠে আসার ঘটনা, এইটাকে আমরা বলছি হচ্ছে গিয়া কৈশিকতা। ওকে, সো আমরা পানির ক্ষেত্রে দেখব যে পানি কৈশিক নল বেয়ে কিছুটা উপরে উঠে আসে, একটা এইচ উচ্চতায় উঠে আসে, এটাকে আমরা বলতেছি পানির অধিরোহণ। ওকে, ঠিক তেমন করে আমরা যদি পানি না নিয়ে কৈশিক নলে পারদ নিতাম, লেটসে এখানটাতে পারদ আছে, সেই ক্ষেত্রে দেখা যাইতো এর ভিতরে কৈশিক নল নিমজ্জিত করলে পারদ ওই কৈশিক নল বেয়ে কিছু পরিমাণ নেমে আসতো। লেটসে দেখা যাইতো এরকম উঁচু হয়ে থাকতো উপরের প্রান্তটা এবং পারদ কিছু পরিমাণ এখান থেকে নেমে আসতো। এই যে নেমে আসার ঘটনা, এটাকে আমরা বলতেছি অবরোহণ। সো পারদের ক্ষেত্রে আমরা দেখব কৈশিক নল নিমজ্জিত করলে কিছুটা নেমে আসে, আর পানির ক্ষেত্রে আমরা দেখব কৈশিক নল নিমজ্জিত করলে কিছুটা পানি উঠে আসে। এই যে কৈশিক নলে পানির উঠে আসা বা নেমে আসার যে ঘটনা, এটাকে আমরা বলতেছি কৈশিকতা। সো আজকের ক্লাসে আমাদের টার্গেটটাই হচ্ছে গিয়ে সিম্পলি এই উচ্চতা বের করা, বা এই কৈশিক নলে পানির যে অধিরোহণ বা অবরোহণ, এর মাধ্যমে পৃষ্ঠটা নির্ণয় করা যায় পানির। সো এখান থেকে আমরা পানির পৃষ্ঠটানটা বের করব। সো কেন পানি উঠে আসে বা হচ্ছে গিয়ে পারদ নেমে যায়, এই ব্যাখ্যা আমরা আজকে ক্লাসে দেখব, পাশাপাশি হচ্ছে থিওরিটিক্যালি আমরা একটা সূত্র প্রমাণ করব। ঠিক আছে? আচ্ছা,
হ্যালো হ্যালো, দেখো তো এবার সাউন্ড ঠিক আছে কি না। আচ্ছা, ফাইন। তাহলে আমরা আগে একটু দেখি যে পানি কেন কৈশিক নলের ভিতরে উঠে আসে। সো আমরা আগের দিন সংশক্তি এবং আসঞ্জন বল নামে দুইটা হচ্ছে গিয়া সূত্র শিখছিলাম, দুইটা হচ্ছে গিয়া বল সম্পর্কে জানছিলাম। সো আমাদের এটা জানা আছে, যখন আমরা পানি নিচ্ছি পানির ক্ষেত্রে আমাদের জানা আছে সংশক্তি বল আসঞ্জন বলের থেকে কম হয়। এই ব্যাখ্যাগুলো বইয়ে নাই, সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে গিয়ে একটু মনোযোগ দিব, তাহলে বুঝতে পারবো। তো আমরা পানির ক্ষেত্রে খেয়াল করে দেখছি যে পানির ক্ষেত্রে আসংজন বল সংশক্তি বলের থেকে বেশি হয়। তাহলে আসংজন বল হচ্ছে ভিন্ন পদার্থের অণুর মধ্যে বল, আর সংশক্তি বল হচ্ছে একই পদার্থের অণুর মধ্যে বল। তো লেটস সে আমরা ধরে নিচ্ছি এইখানে পানির অণু আছে, ওকে। তাহলে এই যে পানির অণু যেগুলো আছে এই অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়া সংশক্তি বল। লেটস সে পাশাপাশি দুইটা পানির অণুর মধ্যে যে আকর্ষণ বল এটা হচ্ছে সংশক্তি বল, ওকে ফাইন। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও বুঝতে পারতেছি এইখানে যেহেতু কৈশিক নল আছে, সো কৈশিক নল বেসিক্যালি কাচের তৈরি, সো কৈশিক নলের এই কাচেরও অণু আছে। তাহলে এটা তো কোয়াইট কমন সেন্স, এই কাচের অণু আর এই পানির অণুর মধ্যে যে আকর্ষণ বল এইটা হবে হচ্ছে গিয়া আসংজন বল। কাচের অণু এবং পানির অণুর মধ্যে আকর্ষণ বল আসঞ্জন বল, দুইটা পানির অণুর মধ্যে আকর্ষণ বল সংশক্তি বল। সো আমরা জানি পানির ক্ষেত্রে আসংজন বলটা বেশি। সো আসংজন বল যদি বেশি হয় দ্যাট ইন্ডিকেটস এই কাচের অণু এবং পানির অণুর মধ্যে আকর্ষণ বল দুইটা পানির অণুর থেকে বেশি। তাহলে চিন্তা করে দেখো এই যে কাচের অণু আছে এই কাচের অণু এবং পানির অণুর মধ্যে আকর্ষণ বল যেহেতু বেশি, তাহলে এই কাচের অণুটা পানির অণুকে আকর্ষণ করে একটু উপরে উঠায় নিয়ে আসবে, ঠিক তেমন করে এই পাশ থেকেও এই অণুটাকে টেনে উঠায় নিয়ে আসবে। তাহলে বুঝতেছো ওদের সঙ্গে পানির অণুগুলোও কিছুটা এরকম কার্ভ হয়ে উঠে আসবে। দেন আগেন এই অণুটা আবার পাশের এই যে কাচের অণু আছে এইটা দ্বারা আকর্ষিত হয়ে উঠে আসবে, ঠিক তেমন করে এইখানে আরেকটা কাচের অণু উঠে আসবে। তাহলে এদের সঙ্গে তাল মিলায় পানির অণুগুলোও কিছুটা উঠে আসবে। সেভাবে করতে করতে একটা সময় দেখা যাবে পানির অণুগুলো এইভাবে করে কিছুটা উচ্চতা পর্যন্ত উঠে আসছে। তো তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারতো যে এইখানে পানির অণুগুলো আরও উপরে কেন উঠবে না। তো বুঝতে পারতেছো আসংজন বল বা সংশক্তি বল এগুলো খুব ছোট মানের বল। তাহলে এগুলো যদি ছোট মানের বল হয় তাহলে এটা তো কোয়াইট কমন সেন্স যে একটু কিছু দূর উঠার পরে যতটুকু পানি এখানে উঠছে, লেটস সে এখানে এতটুকু পানি উঠছে, উপরটা এরকম কার্ভ হয়ে আছে এবং এতটুকু পানি হচ্ছে গিয়ে এখানে অধিরোহণ করছে। সো এতটুকু পানি যদি অধিরোহণ করে তাহলে বুঝতে পারতেছো এই যে পানিটুকু আছে এই পানিটুকুর তো একটা নিজস্ব ওজন আছে, রাইট। এই যে আমি পয়েন্ট করে দিচ্ছি এই পানিটুকু উপরে উঠছে, সো ওর তো একটা ওজন আছে। সো নিশ্চয়ই বুঝতে পারতেছো এখান থেকে এই যতটুকু পানি উপরে উঠছে তার ওজন mg নিচে কাজ করবে। সো আসংজন বল তো খুব বড় কোনো বল না, সো এই আসংজন বল দিয়ে যতটুকু ওজন ধরে রাখা সম্ভব ততটুকু উচ্চতা পর্যন্ত উঠে গেলে পানি আর উপরে উঠবে না। সো বেসিক্যালি মোটা যদি নল হইতো তাহলে একটু পানি উঠলেই অনেক ভরের পানি উঠতো, তাহলে অত ভরের পানি ধরে রাখার মতো আসংজন বলের ক্ষমতা নাই, এই জন্য মোটা পাইপে যখন আমরা পানিতে ডুবাই পানি উঠে আসতে পারে না। বাট কৈশিক নল তো খুবই চিকন, আমরা জানি কৈশিক নলের ব্যাসার্ধ খুবই কম। তো খুবই কম হলে কৈশিক নলে অনেকটা উচ্চতা পর্যন্ত উঠলেও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হওয়াতে কম আয়তনের পানি উঠে। কম আয়তনের পানি উঠলে তার ভরও কম ওজনও কম, সেইটাকে আসংজন বল ধরে রাখতে পারে। সো দ্যাটস ওয়াই বুঝতেছো পানির ক্ষেত্রে পানি কিছুটা উচ্চতা পর্যন্ত এখানে উঠে আসে এবং এর ব্যাখ্যাটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। এইটা একটা খ নম্বরের কোশ্চেন হতে পারে, এটাকে বলতেছি পানির অধিরোহণ। এই ব্যাখ্যা কিন্তু তোমরা বইয়ে অ্যাকচুয়ালি ডিরেক্টলি পাবা না, ঠিক আছে। সো আমি আরেকবার বলছি, দেখো আমরা জানি পানির ক্ষেত্রে আসংজন বল বেশি, আর আসংজন বল হচ্ছে ভিন্ন পদার্থের অণুর মধ্যে আকর্ষণ বল। তাহলে বুঝতেছো দুইটা পানির অণুর মধ্যে যে আকর্ষণ বল তার থেকে পানির অণু এবং কাচের অণুর মধ্যে আকর্ষণ বল বেশি, এই জন্য কাচের অণু এদেরকে টেনে উপরের দিকে উঠাইতে থাকে।
সো এই যখন কাচের অণু দ্বারা আকর্ষিত হয়ে পানির অণু এই দুই প্রান্তের দুইটা উঠে আসে, এদের সঙ্গে সঙ্গে পানির অণুগুলো কিছু পরিমাণ আকর্ষিত হয়ে সংশক্তি বলের জন্য কিছুটা উঠে আসে। এবং বুঝতেছ কৈশিক নল খুবই চিকন, দ্যাটস ওয়াই খুব কম ভরের পানি অনেক উচ্চতা পর্যন্ত উঠতে পারে এবং ওই ওজনটাকে এই আসংজন বল দ্বারা ধরে রাখে। এই জন্য পানির ক্ষেত্রে পানি হচ্ছে গিয়ে উপরের দিকে উঠে। ঠিক আছে, আচ্ছা ওকে। সো আমি তো সাউন্ডে কোনো প্রবলেম দেখতেছি না, তোমরা একটু সাউন্ডটা বাড়ায় নিতে পারো তো। ওকে, তো দেখো এইবার সাউন্ডটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তাহলে পানির অধিরোহণ কেন হয় সেটা আমরা সবাই বুঝে ফেলছি, রাইট? সো এইবার আমাদের দেখা অবরোহণ হয়, পানির অধিরোহণ আমরা বুঝে ফেলছি। সো এইবার আমরা দেখব পারদ কেন হচ্ছে গিয়া নেমে আসে। সো পারদের ক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখছি পারদের ক্ষেত্রে সংশক্তি বল আসঞ্জন বলের থেকে বেশি হয়। সংশক্তি বল আসঞ্জন বলের থেকে বেশি থাকে। তো সংশক্তি বল যদি আসঞ্জন বলের থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে বুঝতেছো দুইটা পারদের অণুর মধ্যে আকর্ষণ বল আর কাচ এবং পারদের অণুর মধ্যে আকর্ষণ বলের থেকে বেশি হয়। লেটস সে এখানে আমরা একটা কৈশিক নল রাখছি এবং এই কৈশিক নলের মধ্যে ধরে নিলাম এই উচ্চতা পর্যন্ত পারদ আছে। তাহলে খেয়াল করে দেখো এই উপরের পৃষ্ঠে যে পারদের অণুগুলো আছে এদের মধ্যে আকর্ষণ বল বেশি এবং এই পারদের অণু এবং কাচের অণুর মধ্যে যে আকর্ষণ বল সেই বল কিন্তু আসলে কম। এইখানে যে কাচের অণু আছে সেই কাচের অণুর সঙ্গে পারদের আকর্ষণ বল সেটা হচ্ছে আসংজন বল, সেটা কম। সংশক্তি বল বেশি। সংশক্তি বল যদি বেশি হয় তাহলে এটা তো কোয়াইট কমন সেন্স, নিচে যে পারদের অণুগুলো আছে ওরা কি উপরের অণুগুলোকে টানবে নিচের দিকে, এবং কাচের অণুগুলো যে টানবে তার থেকে নিচের টান বেশি। তাহলে নিচের টান যদি বেশি হতে থাকে তাহলে এটা বুঝতে পারতেছ নিচে পারদের অণুগুলোর আকর্ষণের কারণে এই যে অণুগুলো ধীরে ধীরে নিচের দিকে নেমে আসবে। এই সাইডের অণু দুইটা ধীরে ধীরে নিচের দিকে বেশি নেমে আসবে এবং পাশাপাশি বুঝতেছে যে মাঝের অণুগুলো আছে এগুলো একটু কম নেমে আসবে। কারণ দেখো নিচের দিকে পারদের অণুগুলো সংশক্তি বলে টানছে, এই জন্য সংশক্তি বল বেশি দেখে পারদের অণু একটু নিচের দিকে নেমে আসছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছ এই জায়গাতে পারদের অণু এরকম উঁচু হয়ে কিছু পরিমাণ নেমে আসবে, এটাকে বলতেছি পারদের অবরোহণ। ঠিক আছে, তাহলে মনে রাখবা এটা যে পানির ক্ষেত্রে পানি উঠে আসে এবং পানির উপরি পৃষ্ঠটা এরকম চাঁদের মতো অবতল হয়ে থাকে, আর পারদ নেমে আসে এবং পারদের উপরি পৃষ্ঠ হচ্ছে গিয়ে এরকম উঁচু হয়ে গম্বুজের মতো ডিবি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেছি যে কৈশিক নলে পানি উঠে আসা এবং পারদের নেমে আসার কারণটা কি। ফাইন, তাহলে এবার আমাদের টার্গেট আমরা একটা পরীক্ষা চালাবো যেখানে হচ্ছে গিয়ে আমরা একটা তরলের মধ্যে কৈশিক নল ডুবাবো, এরপর আমরা অবজার্ভ করে দেখব কতটুকু কি উঠে আসে বা নেমে আসে। ঠিক আছে, এটাকেই আমরা বলতেছি কৈশিকতা। সো এখান থেকে অনেক অঙ্ক বোর্ড পরীক্ষাতে আসে। আজকে আমরা সিম্পলি জাস্ট কৈশিকতার সূত্রটাই শিখব। ঠিক আছে, সো আমরা প্রথমে একটা পাত্রে তরল নিছি, অধিরোহণের ক্ষেত্রে যে সূত্র হবে অবরোহণের ক্ষেত্রেও একই সূত্র হবে। অধিরোহণের ক্ষেত্রে এইচ এর ভ্যালু আসবে প্লাস, উঠে আসলে এইচ এর ভ্যালু প্লাস, আর অবরোহণের ক্ষেত্রে এইচ এর ভ্যালু আসবে মাইনাস। মনে রাখবা দুইটার ক্ষেত্রে সূত্র এক, এইটার ক্ষেত্রে এইচ হবে মাইনাস আর এইটার ক্ষেত্রে এইচ হবে হচ্ছে প্লাস। সো লেটস সে এখানে আমরা পানি নিলাম, নিয়ে এখানে একটা কৈশিক নলকে আমরা ডুবাইলাম। সো আমি মোটা করে আঁকছি থিওরি প্রমাণের সুবিধার্থে, অ্যাকচুয়ালি এই নলগুলো খুব ছোট হবে। ওকে ফাইন, সো লেটস সে এইখানে পানি এই পর্যন্ত উঠে আসছে। ওকে আচ্ছা, তাহলে এই উপরি পৃষ্ঠ পর্যন্ত যদি উঠে আসে এইটাকে আমরা একটা অর্ধবৃত্ত চিন্তা করতে পারবো। ওকে আচ্ছা,
তাহলে আমরা কতটুকু পানি উঠে আসছে এইটা যদি বের করতে চাই, সেই ক্ষেত্রে প্রথম কাজ হবে এই অবতল তলের নিচের বিন্দু পর্যন্ত উচ্চতাটাকে আমাদেরকে বের করতে হবে। এইটাই হচ্ছে পৃষ্ঠ থেকে এতটুকু পানি উঠে আসছে। ওকে, এটাকে আমরা এইচ বলতে পারবো। তাহলে মনে রাখবা উচ্চতা সবসময় কতটুক পর্যন্ত পরিমাপ করা হয়, পানির উপরিপৃষ্ঠ থেকে হচ্ছে গিয়া যে অবতল তল পর্যন্ত হচ্ছে গিয়া পানি উঠে তার নিম্ন বিন্দু পর্যন্ত। খেয়াল করে দেখো এইখানে উপরিপৃষ্ঠ থেকে হচ্ছে উচ্চতা কাউন্ট করা হয়েছে এবং এই বক্রতলের যে নিচের বিন্দু এই বিন্দু পর্যন্ত পানি উঠে আসছে। ওকে, আচ্ছা, তো পানি যখন এখানে উঠে আসছে, আমরা গত ক্লাসে এটা অলরেডি দেখছি যে এই বরাবর একটা পৃষ্ঠ টান জনিত বল কাজ করবে, ঠিক তেমন করে এই বরাবরও একটা পৃষ্ঠ টান জনিত বল কাজ করবে। ওকে, আমরা দেখছি পানির উপরিপৃষ্ঠ এরকম কার্ভ হয়ে থাকবে এবং হচ্ছে এই বরাবর স্পর্শক বরাবর পৃষ্ঠ টানজনিত একটা বল কাজ করবে। সো পৃষ্ঠ টানজনিত বল আমরা দেখছি পৃষ্ঠ টানের সূত্র থেকে টি ইকুয়ালস টু এফ বাই এল। তাহলে পৃষ্ঠ টানজনিত বল ইকুয়ালস টু টি ইন্টু এল। তাহলে বুঝতে পারতেছো এইখানে পৃষ্ঠ টানজনিত একটা বল কাজ করবে। ওকে, ফাইন। তাহলে এবার এটা চিন্তা করে দেখো আমাদের বের করতে হবে এল এর মান। তো এল আমরা হচ্ছে গত ক্লাসের আগের ক্লাসে পড়ছিলাম যে যখন পানি কোনো বস্তুকে জড়ায় রাখে তখন যে দৈর্ঘ্যকে জড়ায় রাখে সেটাকেই আমরা বলতেছি এল। পানির উপরিপৃষ্ঠ যে দৈর্ঘ্যকে জড়ায় রাখে। তো এইখানে তোমাদেরকে একটু ভিজুয়ালাইজ করতে হবে। সেটা হচ্ছে একটা পাইপ আছে, তো পাইপের ভিতরে পানি আছে। খেয়াল করে দেখো এটা একটা পাইপ, এই পাইপের ভিতরে পানি উঠে আসছে। তাহলে ভিতরে যদি পানি উঠে আসে, উপরে কি এই রকম একটা বৃত্তাকার পরিধিকে পানি টাচ করে আছে? নিশ্চয়ই সবাই বুঝতেছো, এই পর্যন্ত পানি উঠছে। তাহলে খেয়াল করে দেখো এইখানটাতে এইরকম একটা বৃত্তাকার জায়গা হচ্ছে গিয়া পানি টাচ করে রাখছে, ইজন্ট ইট? উইঠা কাছের চারপাশ থেকে টাচ করে রাখছে। তাহলে পানি যে দৈর্ঘ্যটাকে জড়ায় রাখছে সেটা হবে এই বৃত্তটার পরিধি, উপরিপৃষ্ঠ এই পর্যন্ত উঠে আসছে। একটা পাইপ তো এরকম রাউন্ড হয়, তার মানে বুঝতে পারছো চারপাশ থেকে এরকম কার্ভ হয়ে ওখানে একটা অর্ধগোলকের মতো পানি উপরের দিকে উঠে আসছে। তাহলে এইটা একটা বৃত্তের পরিধি। তো আমরা তো জানি কৈশিক নলে ব্যাসার্ধ আর, তাহলে এই যে বৃত্তটা এটার ব্যাসার্ধ কৈশিক নলে ব্যাসার্ধের সমান। তার মানে জড়ায় রাখা যে দৈর্ঘ্যটা সেটা হবে 2 পাই আর। এগুলো কিন্তু বই দেখা বুঝতে একটু কষ্ট হবে, দ্যাটস ওয়াই আমি বুঝাই দিচ্ছি। ওকে, তাহলে বুঝতেছি এখানে পৃষ্ঠটানজনিত যে বল কাজ করবে সেটা হবে এখানে টি ইন্টু 2 পাই আর। তার মানে 2 পাই আর ইন্টু টি, এটা হচ্ছে পৃষ্ঠটানজনিত বল। ওকে, তাই যে বুঝতেছি এইখানে যে বলটা কাজ করবে 2 পাই আর ইন্টু টি, টি হচ্ছে এই তরলটার পৃষ্ঠটান। এখন চিন্তা করে দেখো এই বলগুলা যখন এখানে কাজ করবে সেই বলের পারপেন্ডিকুলার যে কম্পোনেন্ট আছে, উলম্ব যে অংশ, সেই অংশটাই কিন্তু এই ওজনটাকে ধরে রাখবে। সো আমরা তো এটা জানি যে এইখানে যে কোণটা এটা করবে সেই কোণটা হচ্ছে গিয়া স্পর্শকোণ, আমাদের এটা জানা আছে। এইখানে যে কোণটা করে এই কোণটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়া স্পর্শকোণ। এই যে এই কোণটাকে আমরা বলছি স্পর্শকোণ থিটা। তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা। তাহলে চিন্তা করে দেখো টি এর কোন অংশ দিয়ে কাজ করবে? এফ এর যে অংশটা কাজ করবে সেটা হবে এফ কস থিটা। এই দিক বরাবর একটা অংশ এফ কস থিটা, অ্যাট দ্য সেম টাইম এই দিক বরাবরও একটা অংশ পাবো আমরা এফ এর, যেটা হবে এফ সাইন থিটা। ঠিক তেমন করে দেখো এইখানেও এফ আছে, সো এই এফ এরও এই দিক বরাবর একটা অংশ কাজ করবে, যেই অংশটা হবে হচ্ছে গিয়া এফ সাইন থিটা, এফ সাইন থিটা। আরেকটা অংশ কাজ করবে এফ কস থিটা। তার মানে সোজা কথা উপরের দিকে একটাই অংশ কাজ করবে, সেটা কি বলতো? এফ কস থিটা। নিশ্চয় সবাই বুঝতেছো, এই যে এফ আছে এই এফ এর উপরে কস থিটা, এই দিকে সাইন থিটা। ঠিক তেমন করে এই এফ এর উপরে কস থিটা, এই দিকে সাইন থিটা। তাহলে এই চিত্রটাকে যদি আমরা একটু বার্ডস আই ভিউতে দেখি, লেটস সে আমরা পাইপটা এরকম করে রাখলাম তোমাদের দিকে। ওকে, তাহলে উপর থেকে দেখতেছো, তাহলে এটা বুঝতে পারতেছো উপর থেকে যদি আমরা এটা দেখি
তাহলে এই বরাবর এফ কস থিটা কাজ করবে। দেখো পাইপ বরাবর উপরের দিকে এফ কস থিটা, মানে বেসিক্যালি এই যে তোমাদের দিকে পাইপটা আমি এইভাবে করে রাখছি, তাহলে তোমাদের দিকে এফ কস থিটা কাজ করতেছে। আর এটা বুঝতেছে এর চারপাশে ঘুরায় ঘুরায় এই যে এই জায়গাগুলোতে ঘুরায় ঘুরায় কাজ করবে হচ্ছে গিয়া এফ সাইন থিটা। নিশ্চয়ই সবাই এটা ভিজুয়ালাইজ করতে পারতেছো। যতগুলা দিক সম্ভব সবগুলাতে এফ সাইন থিটা কাজ করবে। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে এই বরাবর, সো পাইপটা উপর থেকে দেখলে তোমাদের দিকে পাইপের ভিতর থেকে এফ কস থিটা বেরোচ্ছে, আর চারপাশে আনুভূমিক বরাবর বেরোচ্ছে এফ সাইন থিটা। তাহলে এটা তো কোয়াইট কমন সেন্স, বুঝতে পারতেছো। এই পরস্পর বিপরীত এফ সাইন থিটাগুলা একটা আরেকটাকে কেটে দিবে। পরস্পর বিপরীত যে এফ সাইন থিটাগুলো আছে এইটা পরস্পর বিপরীত হওয়াতে আমরা বুঝতেছি একটা আরেকটাকে কেটে দিবে, নালিফাই করবে। যেমন এইটা এটাকে নালিফাই করে, তার মানে এফ সাইন থিটা অংশগুলো থাকবে না। তাহলে কি থাকবে? তাহলে থাকবে শুধুমাত্র এই পাইপ থেকে বেরোচ্ছে সেটা হচ্ছে এফ কস থিটা। তাহলে চিন্তা করে দেখো, এই পাইপটাকেই আমরা যখন সোজা করে এভাবে রাখবো, এই পাইপের গা বরাবর বাইরের দিকে বেরোচ্ছিল এফ সাইন থিটা, এরা চারপাশ বরাবর কেটে যাবে, আর পাইপ বরাবর উপরের দিকে থাকবে এফ সাইন থিটা। তাহলে এফ কস থিটা, এই এফ কস থিটাই কিন্তু পানিটাকে টেনে তুলছে। তাহলে এটাই হচ্ছে পানিকে টেনে উঠাইছে। ওকে, ফাইন। তাহলে এখন চিন্তা করে দেখো, এইখানে যদি এম ভরের পানি উঠে থাকে, যদি এম ভরের পানি উঠে থাকে, তাহলে বুঝতেছো এতটুকু বল দিয়ে এম ভরের পানিকে উঠাইছে। তাহলে এখান থেকে তো এটা বুঝতে পারতেছো ঊর্ধ্ব দিকে যে কার্যকর বল এটা হচ্ছে এফ কস থিটা। এই বল দিয়ে সে কতটুকু পানি টেনে তুলছে? এম কেজি। তার মানে এমজি পরিমাণ ওজনকে টেনে তুলছে। ঠিক আছে, আচ্ছা। সো আমরা এফ ইকলস টু অলরেডি বের করছি। এখানে দেখো এফ ইকলস টু 2 পাই আর টি। তাহলে এখানে হবে এই 2 পাই আর টি ইন্টু কস থিটা। তাহলে এখানে লিখতে পারবো 2 পাই আর টি কস থিটা ইকুয়ালস টু এমজি। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই এমটাকে বের করা। এম হচ্ছে গিয়া উত্থিত পানি। উত্থিত পানি মানে যতটুকু পানি উঠছে। দেখো আজকে জাস্ট এই প্রমাণটাই আমরা দেখব। এখন এমটা বের করতে পারলে কাজ শেষ। তো এখন এই চিত্রটাকে আমরা আরেকবার একটু অ্যানালাইসিস করব। তো এই যে কৈশিক নল, এই কৈশিক নলের মধ্যে যখন পানি উঠছে, তো আমরা দেখছি পানি হচ্ছে গিয়ে এইচ উচ্চতা পর্যন্ত উঠছে। লেটস সে এটা উপরিতল, যেটা হচ্ছে গিয়ে এরকম গোলকাকৃতি হয়ে আছে, আর পানি হচ্ছে গিয়ে এই বক্রতল পর্যন্ত উঠছে। সো এখানে একটু ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট, কজ এখান থেকে ভেঙে ভেঙে ভিতর থেকে অঙ্ক আসে, তাই। ওকে, ফাইন। তাহলে আমরা দেখলাম যে এই যে উচ্চতা পরিমাণ হচ্ছে গিয়ে পানি উঠছে, এটা হচ্ছে এইচ, এই উচ্চতা পরিমাণ। তাহলে এখন এইখানে যতটুকু পানি আছে তার ভরটাই কিন্তু আমাদের দরকার। সো আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি, এতটুকু পানির ভর কিন্তু আমাদের দরকার। এই যে পানিটুকু উঠছে, ইন্ডিকেটর দিয়ে বুঝতেছো এইখানে যে অংশটা আছে এতটুকুর ভর আমাদের বের করতে লাগবে, যে এইখানে কতটুকু পানি উঠছে এইটার ভর লাগবে। তো এখন এইটার ভর বের করা তো একটু কঠিন। পানির ভর বের করার একটা সহজ ওয়ে আছে। আমরা জানি পানির ভর বের করার সহজ ওয়ে হচ্ছে গিয়ে পানির ঘনত্ব আমরা সবাই জানি, পানির ঘনত্বকে আয়তন দ্বারা গুণ করব। এখন পানির ঘনত্ব তো জানা আছে 1000, তাহলে লাগবে এই আয়তনটা। এখন এইটা কি কোনো রেগুলার শেপ? দেখেই বুঝতেছো এইটাকে আমরা কোনো রেগুলার শেপে ফেলতে পারতেছি না, না এটা সিলিন্ডার না এটা কোনো ঘনবস্তু। তাহলে এইটার আয়তনটা আমরা বের করব। সো এইটার আয়তন বের করার একটা টেকনিক আছে। দেখো আমরা একটা অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাবো। আমরা যে কাজটা করতে পারি, এই যে নিচের বিন্দু পর্যন্ত এতটুকু, খেয়াল করো এখানে দুইটা আয়তন বের করা পসিবল। নিচের এতটুকু আয়তন
এই নিচের বিন্দু পর্যন্ত এতটুকু আয়তন, এই যে এইখানের যে আয়তন এটাকে আমরা বললাম V1, আর এইটা বাদে যে অংশ এইখানে এইটা হচ্ছে গিয়ে V2। আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি। এইটুকু যে অংশ আছে দেখতেছো, এখানেও পানি উঠে আছে, এইটার আয়তন আমরা আলাদা করে বের করব। এই বক্র অংশে যে পানি আছে সেটার আয়তন হচ্ছে গিয়ে V1, আর এইটুকু অংশে যে পানি আছে এইটার আয়তনকে আমরা বললাম হচ্ছে গিয়া V1। দেখো এইটুকু হচ্ছে গিয়া V1 আর এটা হচ্ছে V2। তাহলে মোট পানির আয়তন হবে হচ্ছে গিয়া V1 প্লাস V2। এখন দেখো V1 বের করা কোয়াইট সিম্পল। কেন? V1টা হচ্ছে গিয়ে একটা সিলিন্ডার, এতটুকু অংশ একটা সিলিন্ডার, এবং এই যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারের উচ্চতা আমরা জানি এটা হচ্ছে H, আর এই যে সিলিন্ডারের ব্যাসার্ধ সেটা হবে কৈশিক নলের ব্যাসার্ধের সমান। তবে এইটাই তো একটা নল, বেসিকলি কৈশিক নলের ব্যাসার্ধের সমান। তাহলে আমরা V1টা সহজে বের করতে পারবো, যেটা হচ্ছে পাই আর স্কোয়ার H। আমরা জানি সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার H। গেল। এখন এতটুকুর আয়তন কেমনে বের করব? তো দেখো এই যে অংশটা আছে এই অংশটাকে কেটে আমি একটু এখানে নিয়ে আসি। দেখো তো এইখানে আমরা দেখছি যে এই অংশটা একটা অর্ধগোলক, নিশ্চয়ই বুঝতেছো। এটা দেখতে কিন্তু অর্ধবৃত্তের মতো দেখাইলেও ওইখানে এরকম অর্ধগোলকের মতো গর্ত হয়ে আছে, মানে ওইখানে একটা গর্ত হয়ে আছে যেটা হচ্ছে অর্ধগোলক। ঠিক আছে? সো আমাদের যে আয়তনটা লাগবে সেটা হচ্ছে এতটুকু। এখন এইটা তো সবাই বুঝতেছো, এইটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর এর সমান। এটা যদি আর এর সমান হয় তাহলে এটা কি কোয়াইট কমন সেন্স না? দেখো তো, এইটা যদি আর হয় তাহলে এইটাও আর, এটা তো অর্ধগোলক। তাহলে বুঝতেছো এইটার যে উচ্চতা সেটাও আর এর সমান হবে, ইজন্ট ইট? দেখো এটাও আর এটাও আর, তার মানে এই জায়গাতে আমি যদি একটা সিলিন্ডার চিন্তা করি, দেখো মনে করো এইটা একটা সিলিন্ডার, পুরাটা পানি ভরা আমি চিন্তা করলাম, তাইলে সেই সিলিন্ডারের ব্যাসার্ধ আর, উচ্চতা হচ্ছে ছোট আর। এটাকে কেটে নিয়ে আসছি এখান থেকে, এই অংশটা ডেফিনেটলি সবাই আমরা বুঝতে পারছি, রাইট? দেখতেছো এইটার উচ্চতা এবং ব্যাসার্ধ সমান। তাই এই পুরোটাকে যদি আমি একটা সিলিন্ডার ধরি তাহলে সেই সিলিন্ডারের আয়তন কত হবে? এই সিলিন্ডারটার আয়তন হবে ব্যাসার্ধ আর, উচ্চতাও আর, তাহলে পাই আর স্কোয়ার H, H এর ভ্যালু আর। এখন চিন্তা করে দেখো এইটাকে যে আমি সিলিন্ডার ধরলাম, তো এটা তো পুরোটা পানিপূর্ণ না, এখানে সবাই মনোযোগ দিবা, এটা তো পুরোটা পানিপূর্ণ না, পানিপূর্ণ তো এই নিচের অংশ। তাহলে এটা চিন্তা করে দেখো এই জায়গাতে যে অংশটুকু আছে, এই যে অংশটা, এটা কি একটা অর্ধগোলক? তো একটা অর্ধগোলকের আয়তন কত হয়? এমনি একটা গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, এটারে 2 দ্বারা ভাগ করব, তাহলে আসবে 2/3 পাই আর কিউব। তাহলে চিন্তা করে দেখো পুরো সিলিন্ডারটার আয়তন থেকে এই অর্ধগোলকের আয়তন বিয়োগ করে দিলেই কিন্তু এই আয়তনটা থাকবে। সবাই আরেকবার একটু চিন্তা করে দেখো, নিশ্চয়ই সবাই বুঝতে পারবা। এই পুরোটাকে আমি একটা সিলিন্ডার ধরলাম, এই পুরোটার আয়তন থেকে আমরা এই অর্ধগোলকটার আয়তন যদি বিয়োগ করে দিই তাইলেই কিন্তু এই রিমেইনিং অটারের আয়তন পাবো। তাহলে পুরোটা সিলিন্ডার ধরলে তার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু আর, আর এই অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কাজ শেষ, নিশ্চয়ই বুঝতেছ। এইটা মাইনাস 2/3 পাই আর কিউব, তাহলে এখান থেকে আসবে পাই আর কিউব মাইনাস 2/3 পাই আর কিউব। তাহলে দেখো এই বিয়োগটা যদি আমরা করে ফেলি তাহলে আসবে 1/3 পাই আর কিউব। তাহলে ডেফিনেটলি আমরা এটা বুঝে গেছি যে এই বক্র অংশের যে আয়তন V2 সেটা হচ্ছে 1/3 পাই আর কিউব। তাহলে আমরা V1 পাইছি পাই আর স্কোয়ার H, আর V2 হচ্ছে গিয়া আমরা দেখলাম 1/3 পাই আর কিউব। তাহলে আমরা মোট উথিত পানির আয়তন কিন্তু পেয়ে গেছি, এটা হচ্ছে পাই আর স্কোয়ার H, আর V2 হচ্ছে গিয়া 1/3 পাই আর কিউব। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা পেয়ে গেছি উথিত পানির আয়তন।
সো এইটাও মাঝে মধ্যে অঙ্ক আকারে কিন্তু আসে, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা, উথিত পানির আয়তন কত। বইটা একবার এই কোশ্চেনটা আসছে যে কৈশিক নলে উথিত পানির আয়তনটা বের করতে হবে। তো সেটা যদি বের করতে বলে আমরা ডিরেক্টলি এই সূত্র ইউজ করতে পারবো, পাই আর স্কোয়ার এইচ প্লাস 1/3 পাই আর কিউব। এখন যদি অঙ্কে বলে দেয় কৈশিক নলে ব্যাসার্ধ কত এবং বলে দেয় কৈশিক নলে পানির অধিরোহণ কত, কতটুকু পানি উঠছে আর কৈশিক নলে ব্যাসার্ধ কত, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওখান থেকে বলতে পারবো কত আয়তনের পানি উঠছে। এবার খেয়াল করে দেখো, কত আয়তনের পানি উঠছে জানলে এখান থেকে কিন্তু আমরা বের করতে পারবো কত ঘনত্বের পানি উঠছে, রো ইন্টু পাই আর স্কোয়ার এইচ প্লাস 1/3 পাই আর কিউব। তাহলে এটা হবে উথিত পানির ভর। সো পানির ক্ষেত্রে তো আমরা জানি পানি ওঠে, পারদ নামে। যদি পারদের ক্ষেত্রে বলে কত ভরের পানি নামছে, তাহলে খুব সিম্পল, এইখানে এইচ এর ভ্যালু নেগেটিভ বসাই দিবা। যদি বলে দেয় পারদ এতটুকু নামছে, এইচ এর ভ্যালু নেগেটিভ বসাই দিলেই পেয়ে যাবা নেমে আসা পারদের ভর, আর এখানেও এইচ এর ভ্যালু নেগেটিভ বসাই দিলে পেয়ে যাবা নেমে আসা পারদের আয়তন। আর যদি পানির কথা বলে সেই ক্ষেত্রে এইচ এর ভ্যালু পজিটিভ বসাবা। তাহলে এবার দেখো আমরা কিন্তু এম পেয়ে গেছি। এম যদি পেয়ে যাই এই সমীকরণে এমটা বসাবো, 2 পাই আর টি cos থিটা ইকুয়ালস এম ইকুয়ালসটা আমরা পেয়েছি রো পাই আর স্কোয়ার এইচ প্লাস 1/3 পাই আর কিউব ইন্টু জি। এই যে এম এর ভ্যালু বসাই দিচ্ছি। ওকে, সো আমাদের টার্গেটটা কি ছিল? আমাদের টার্গেটটা ছিল এই কৈশিক নল দিয়ে হচ্ছে গিয়ে তরলের পৃষ্ঠটান নির্ণয় করা। কৈশিক নলের কাজ কি, এটা একটা এমসিকিউ আছে। কৈশিক নল বেসিক্যালি আমরা কেন ইউজ করি? কৈশিক নল আমরা ইউজ করি কোনো একটা তরলের পৃষ্ঠটান বের করার জন্য। তো একটা তরলের পৃষ্ঠটানও তো পরিমাপ করার কোনো ওয়ে থাকা উচিত। তো তুমি চিন্তা করে দেখো, তুমি যখন ভর পরিমাপ করো দাঁড়িপাল্লা দিয়ে করো, সো একটা তরলের পৃষ্ঠটান কত সেটা আমরা কিভাবে বুঝি? বেসিক্যালি কৈশিক নল দিয়ে বুঝি। একটা পাত্রে তরল নেই, নিয়ে একটা কৈশিক নল ডুবায় দেখি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কতটুকু উচ্চতায় উঠছে, আর এই নলটার ব্যাসার্ধটা মেপে নিয়ে হচ্ছে কি স্ক্রু গজ দিয়ে। তখন বুঝতেছো নলের ব্যাসার্ধ এবং উঠিত পানির উচ্চতা এইচ আমরা পেয়ে যাই। তাহলে খেয়াল করে দেখো, এই দুটো যদি আমরা পেয়ে যাই তাহলে এই যে নলের ব্যাসার্ধ স্ক্রু গজ দিয়ে মাপি, আর কৈশিক নল ডুবায়া আমরা দেখি পানি কতটুকু উঠছে অনুবীক্ষণ যন্ত্র দিয়া, আর পানির ঘনত্ব বা ওই তরলের ঘনত্ব তো আমরা এমনি মাপতে পারি। তাহলে বুঝতেছো ওটা স্পর্শ কোণটা যদি আমরা এখানে বসাই দিই তাইলেই কিন্তু এখান থেকে ওই তরলটার পৃষ্ঠটান বের করা যায়। পরীক্ষাতে তোমাদের প্র্যাকটিক্যালে এই পৃষ্ঠটান বের করার একটা প্র্যাকটিক্যাল আছে। আমরা এনডিসিতে যখন ছিলাম তখন এই প্র্যাকটিক্যাল আমরা করছি। কি করছি, একটা কৈশিক নল নিয়েছি, প্রথমে স্ক্রু গজ দিয়ে এটার ব্যাসার্ধ মাপছি, তারপরে এইটাকে তরলের মধ্যে নিমজ্জিত কইরা হচ্ছে গিয়া ওই যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমরা দেখছি কত দাগ পর্যন্ত উঠছে। কৈশিক নলের গায়ে দাগ কাটা থাকে স্কেলের মতো, কত দাগ পর্যন্ত উঠছে এটা বের করছি। তার মানে হচ্ছে এইচ আর আর মেপে নিছি, আর তরল হিসাবে আমরা পানি নিছিলাম, তো পানির ঘনত্ব আমরা জানি। সো এরপর পানির আমরা স্পর্শ কোণও জানি, পানির স্পর্শ কোণ অলমোস্ট 0 ডিগ্রি। ওকে, তারপরে ওখান থেকে আমরা টি বের করি পানির। তো যাই হোক, সো টি এর সূত্রটা এখান থেকে আমরা ডিরেক্টলি একবারে পাবো। এইখান থেকে আমরা টিকে যদি এক সাইডে রাখি, টি ইকুয়ালস টু, দেখো টি ইকুয়ালস টু হবে এই রোকে পিছনে লিখলাম, দেখো এখানেও পাই আর আছে এখানেও পাই আর আছে, তাহলে পাই আরকে কমন নিলাম। দেখো এখানে হচ্ছে পাই আর কমন নিছি, পাই আর কমন নিলে এখানে থাকবে একটা আর আর একটা এইচ, আর এখানে পাই আর যদি কমন নেই তাহলে 1/3 পাই আর না কমন নিয়ে পাই আর স্কোয়ার কমন নিই। দেখো এখান থেকে পাই আর স্কোয়ার যাবে, আর এখানে পাই আর কিউব আছে, তো পাই আর স্কোয়ার কমন নিলে একটা আর থাকবে। তাহলে এখানে এটা লিখতে পারবো পাই আর স্কোয়ার কমন নিলে এখানে থাকবে এইচ, আর এখানে 1/3 একটা আর থাকবে, আর এই রো ইন্টু জি, এটা এখানে লিখলাম। তারপর খেয়াল করে দেখো এই বাম সাইডে যা আছে টি ব্যতীত 2 পাই আর কস থিটা, এটাকে এখানে ভাগ করে দিব 2 পাই আর কস থিটা। সো ফর্মুলা অলমোস্ট আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে দুইটা টার্ম কেটে যাবে, দেখতেছে এই পাইয়ের সঙ্গে এই পাই কাটা, এবং এই আর এর সঙ্গে আর স্কোয়ার কেটে এখানে একটা আর থাকবে।
তাহলে একবারে আমরা পিষ্টটানের যে সূত্রটা সেটা পেয়ে যাব। টি ইকুয়ালস টু, দেখো উপরে একটা আর আছে, তাহলে এখানে একটা রো আছে, এখানে একটা জি আছে, তাহলে আমরা এইভাবে লিখব আর রো জি, এখানে আছে এইচ প্লাস আর বাই 3 ডিভাইডেড বাই 2 cos থিটা। সো এইটাই হচ্ছে গিয়া ডিরেক্ট ফর্মুলা, এটা আমরা মুখস্থ রাখবো, ঠিক আছে? এইটা দিয়ে ডিরেক্টলি অঙ্ক করতে আসে। প্রুফড। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের কি কি ইনফরমেশন লাগে পিষ্টটান বের করতে? দেখতে পাচ্ছ, লাগে কৈশিক নলের ব্যাসার্ধ, তরলের ঘনত্ব, পানির ক্ষেত্রে তো এটা আমরা জানি, আর লাগে হচ্ছে গিয়া কৈশিক নলে পানি কতটুকু উঠে আসছে সেটা, আর হচ্ছে গিয়া ওই তরলের স্পর্শকোণ। তাইলে বের করতে পারবো তরলটার পিষ্টটান কত। সো এই যে প্রমাণটা, এইটা কিন্তু বইয়ে আছে। সো মেজরিটি ক্ষেত্রে হচ্ছে গিয়া এই প্রমাণটা বুঝতে অনেক ক্রিটিক্যাল লাগে। সো আমি যখন প্রথমবার বইটা পড়ে এই প্রমাণটা পড়ি, যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ছিলাম, তো তখন এটা আমার কাছে একটু ক্রিটিক্যাল লাগছে। সো তোমাদেরকে আমি টু দ্য পয়েন্ট অ্যানালাইসিস করে দিছি। সো ওই সময়ে আমি এটা নিয়ে অনেকবার ভাবছি যে পানি কেন উঠে আসে, পারদ কেন নেমে যায়। এটার অ্যাবসোলুট পিওর ব্যাখ্যা আসলে আমাদের বইগুলোতে ওইভাবে দেয় নাই। সো তোমাদের জন্য এই সংশক্তি বল বা আসঞ্জন বল, এটাকে বলা হয় কোয়েসিভ ফোর্স, এটাকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। এই ফোর্সের মাধ্যমে আমি ব্যাখ্যা করছি, পাশাপাশি আমরা অ্যাবসোলুটলি প্রমাণ করছি যে তরলের পিষ্টটান কত হবে। ভেরি গুড, আলম বুঝতে পারছো? ওকে। তাইলে নলের বাইরের পারদের নামে না কেন? নলের বাইরের পারদ নামে না কেন? আচ্ছা, নলের বাইরের পারদ কেন নামে না, এটার ব্যাখ্যাটা কি হবে বলো তো? তোমারই বোঝার কথা। দেখো, নলের বাইরে যে পারদ থাকে, ওই পারদ কিসে থাকে বলো তো? ওই পারদ থাকে একটা পাত্রে। তো পাত্রের ব্যাসার্ধ কি খুব কম? এই যে পাত্রটাতে যে আছে, এই পাত্রের ব্যাসার্ধ তো অনেক বেশি, এটা তো কৈশিক নল না। তার মানে বুঝতেছো, পাত্রের ব্যাসার্ধ যদি বেশি হয়, পাত্রের ভিতরে পারদ নামতে হইলে অনেক বেশি ভরের পারদ নামা লাগে। সো অনেক বেশি ভরের, দেখো পাত্রের ব্যাসার্ধ অনেক বেশি, তো পাত্রের ভিতরে যদি পারদ কিছুটা নেমে আসে, তাইলে অনেকটা আয়তনের পারদ নেমে আসবে, মানে অনেক ভরের পারদ নেমে আসবে। অত ভরের পারদকে টেনে নামানোর জন্য যে বল দরকার, সেইটা আসঞ্জন বলের নাই, সেইটা সংশক্তি বলের নাই। সংশক্তি বল বা আসঞ্জন বল খুব ক্ষুদ্র মানের বল। তার মানে বুঝতেছো, নলের বাইরে যে পারদ আছে ওকে নামাইতে হইলে এই সংশক্তি বল তো টাইনা নামায়। তো সংশক্তি বল এত ভরকে টাইনা নামানোর মতো শক্তিশালী না। কিন্তু নলের মধ্যে কেন নামছে? নল তো খুব চিকন। চিন্তা করে দেখো, একটা নল যদি খুব মোটা হয়, নর্মালি চিন্তা করো, একটা নল যদি খুব মোটা হয়, হ্যাঁ, খুব মোটা হইলে এইটার ভিতরে একটু উচ্চতায় উঠলেই কিন্তু অনেক আয়তনের পানি উঠে আসে, তাই না? আয়তন অনেক হয়, ভরও অনেক হয়। বাট একটা নল যদি খুব সরু হয়, লেটস সে এইটা খুব সরু, চিন্তা করে দেখো এইটা খুব সরু, তাহলে খুব সরু যদি হয়, সেই ক্ষেত্রে বুঝতে পারতেছো এইটার ভিতরে অনেক উচ্চতা পর্যন্ত পানি যদি উঠেও তাও খুব বেশি আয়তনের পানি ওঠে না, তার মানে বেশি ভরের পানি উঠে না। বাট এইটার ভিতরে খুব অল্প পরিমাণ উচ্চতা উঠলেও অনেক আয়তনের পানি উঠে, অনেক আয়তনের ভর উঠে, যেটাকে ধরে রাখা সম্ভব না আসংজন বলের জন্য, এবং সংশক্তি বলের জন্য অত আয়তনের পারদকে নামানো সম্ভব না পাইপের বাইরে। বাট পাইপটা তো চিকন, এই জন্য এর ভিতরে চোখে পড়ার মতো হচ্ছে পরিমাণ নিচে নামা সম্ভব। বুঝতে পারছি? আচ্ছা, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তাহলে এটা আমরা সবাই বুঝে গেছি। তাহলে আমরা যে সূত্রটা শিখলাম, এই সূত্রটা একটু আমরা মেমোরাইজ করব, ঠিক আছে? তাহলে টি ইকুয়ালস টু আর রো জি এইচ প্লাস আর বাই 3 ডিভাইডেড বাই 2 cos থিটা। ওকে, সো এখান থেকে সব থেকে কমন যে অঙ্কটা, ওইটা আমরা একটু সলভ করি। ওকে, এই অঙ্কটা দেখবা বইয়ে অনেকবার আসে। কৈশিক নলে পানি 4 মিটার উঠে আসে,
এবং নলের ব্যাসার্ধ 0.5 মিলিমিটার হলে পানির পৃষ্ঠটান নির্ণয় করো। ওকে, আচ্ছা, সো এই কোশ্চেনটা বেশি। কৈশিক নলে পানি এইচ উচ্চতায় উঠে আসে এবং নলের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 0.5 মিলিমিটার এবং কোশ্চেনে দেওয়া আছে পানির পৃষ্ঠটান এত নিউটন পার মিটার। সো আমাদেরকে বের করতে হবে উঠে আসা পানির পরিমাণ কত, যতটুকু পানি উঠে আসে এইচ এর মান কত। ওকে, মানে কৈশিক নলে পানি কতটা উঠে আসে, বা এভাবে বলতে পারে এত ব্যাসার্ধের একটি কৈশিক নলকে এত পৃষ্ঠটানের পানিতে নিমজ্জিত করলে কতটুকু পানি উঠে আসবে। তো এটা তো খুব সোজা। ওকে, তো এখন এই যে সূত্রটা, এটা যে কোনো তরলের জন্য, যে কোনো তরল, হ্যাঁ, বাট পানির জন্য এই সূত্রটা একটু চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয় এটা আমরা সবাই জানি। পানির স্পর্শকোণ 0 ডিগ্রি অথবা 8 ডিগ্রি। সো আমরা মেজরিটি ক্ষেত্রে 8 ডিগ্রি বা 0 ডিগ্রি যেটাই ধরি ফলাফল একই আসে। পানির ক্ষেত্রে আমরা জানবো পানির স্পর্শকোণ হচ্ছে গিয়ে 0 ডিগ্রি। ওকে, সো পানির স্পর্শকোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে থিটার ভ্যালু আমরা কত বসাইতে পারবো এখানে? 0। cos 0 ইকুয়ালস টু 1। তাহলে পানির ক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো টি ইকুয়ালস টু আর রো জি এইচ প্লাস আর বাই 3 ডিভাইডেড বাই 2। cos থিটা ইকুয়ালস টু 1 হবে পানির ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে এই যে কৈশিক নলের ব্যাসার্ধ এইটা তো খুবই কম, অনেক ছোট, তাই না? এটা তো অনেক ছোট। সো এটা যদি ছোট হয় তাহলে এটা চিন্তা করে দেখো, ছোট একটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করে বসাইছে, তাহলে এটা কি আরও ছোট না? কৈশিক নল এমনিতেই 0.5 মিলিমিটার, ওইটারে 3 দ্বারা ভাগ করলে তো কিছু থাকেই না। তার মানে বুঝতেছো এই যে অংশটা এইটা নেগলেজেবল, এইটাকে আমরা পানির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে 0 ধরতে পারি। আর বাই 3কে আমাদের সূত্রে রাখার দরকার নাই, মেজরিটি অঙ্কেই আর বাই 3 বাদ দিয়ে দিছে। এখন তোমরা এটা বলতা যে ভাই এখানে তো আর আছে, এটারে বাদ দিলেন না কেন? তো এটা তো আমরা সবাই জানি যে একটা ছোট সংখ্যা গুণ হইলে অনেক বড় পরিবর্তন আনে। তাহলে দেখো এইখানে আর গুণ, তাহলে নিশ্চয়ই বুঝতেছো, মনে করো 1 কোটি আছে, হ্যাঁ, 1 কোটি একটা বড় সংখ্যা, তাই না? এটার সঙ্গে যদি খুব ছোট একটা সংখ্যা গুণ করি 0,0,0,0,1, তাহলে বুঝতেছো এটা অনেক ছোট হয়ে যাবে, কারণ এটা যতই বড় হোক এই সংখ্যা তো অনেক ছোট। তার মানে গুণ আকারে ছোট জিনিস বাদ দেওয়া যায় না। তাহলে এটা বুঝতেছো এটা গুণ আছে, এইটারে বাদ দেওয়া যাবে না। বাট এইটা দেখো এইচের সঙ্গে যোগ আছে, যোগ আকারে ছোট একটা মান যোগ না করলেও চেঞ্জ আসবে না, দ্যাটস ওয়াই ওটা আমরা ক্যান্সেল করতে পারবো। তাহলে এখান থেকে লিখতে পারবো টি ইকুয়ালস টু আর রো জি, এই এইচটা এখানে বেরোয় আসবে, আর ইন্টু এইচ রো জি ডিভাইডেড বাই 2। তো মনে রাখবা এটা পানির ক্ষেত্রে সূত্র। যদি পানির কথা বলে ডিরেক্টলি আমরা এই সূত্র ইউজ করতে পারবো, টি ইকুয়ালস টু আর রো জি বাই 2। তাহলে এই সূত্র থেকে ডিরেক্টলি আমাদের আনসার হয়ে যাবে আর এইচ রো জি বাই 2। সো আমরা এইচ বের করতে চাই, তাহলে এইচ ইকুয়ালস টু 2t ডিভাইডেড বাই আর রো জি। পানির পৃষ্ঠটান দেওয়া আছে, আর এর ভ্যালু বলছে 0.5 মিলিমিটার, 0.5 ইন্টু 10⁻³ মিলিমিটার, যেহেতু পানির ঘনত্ব সবাই জানি 1000, জি এর ভ্যালু 9.8, তাহলে বুঝতেছো এত মিটার। ডেফিনেটলি সবাই এটা আমরা করতে পারবো, বুঝছি? ভেরি গুড। আচ্ছা, তাহলে আরেকটা অঙ্ক আমরা করি। দেখো, লেটস সে আমাদের কাছে একটা ইউটিউব আছে, এটা হচ্ছে ইউটিউবের অঙ্ক। দেখো এখানে একটা ইউটিউব আছে। ইউটিউব কেন বলতেছি, এইরকম করে
দুইটা কৈশিক নলকে ইউ আকারে জুড়ে দেওয়া হয়েছে। তো দুইটার ব্যাসার্ধ ভিন্ন। এই পাশে যে কৈশিক নল এইটার ব্যাসার্ধ 0.5 মিলিমিটার, এই পাশে যে কৈশিক নল এইটার ব্যাসার্ধ 0.3 মিলিমিটার, এবং এইটাতে হচ্ছে গিয়া তরল রাখা হয়েছে। তাহলে তরল রাখা হইলে কোয়াইট কমন সেন্স এক একটাতে এক এক পরিমাণ উঠবে। মনে করো এটাতে আমরা পানি রাখছি, এই যে কৈশিক নল আছে পানি রাখছি, তাহলে এখান থেকে একটা ব্যাপার খেয়াল করো, আর এর সঙ্গে উচ্চতার সম্পর্ক কীরকম। এই জায়গা থেকে এটা লেখা যায় না, H = 2T ডিভাইডেড বাই আর রো জি। তাহলে এটা তো কমন সেন্স, এইচ এর সঙ্গে আর এর সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, তার মানে কৈশিক নল যত মোটা হবে পানি তত কম উঠবে, এটা তো কমন সেন্স। মোটা নল হইলে পানি বেশি উঠতে পারবে না, এইটাই। তো এটাও অনেকবার এমসিকিউ আসছে যে কৈশিক নলের ব্যাসার্ধ এবং উথিত পানির উচ্চতার সম্পর্ক। মনে রাখবা, নল যত মোটা হবে পানি তত কম উঠবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, আচ্ছা। তাহলে এখানে চিন্তা করে দেখো, এটা মোটা এটা চিকন, তাহলে পানি বেশি কোনটাতে উঠবে? চিকনটাতে বেশি উঠবে। লেটস সে এই পর্যন্ত পানি উঠছে এটাতে, আর এইটাতে এই পর্যন্ত পানি উঠছে। তো এইটার মধ্যে যদি আমরা, এটা একবার বুয়েটে আসছে এই ইউটিউবের অঙ্ক, তো এইটার মধ্যে পানি রাখলে এইটাতে বেশি উঠছে এটাতে কম উঠছে, এটা চিকন তাই। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এই দুই পাইপে পানির উচ্চতার পার্থক্য কত। এইটাতে এতটুকু উঠছে আর এইটাতে এতটুকু উঠছে। তো তোমাদেরকে বের করতে হবে যে এই দুইটা নলে পানির যে উচ্চতা সেইটার পার্থক্য কত। দুই নলে পানির উপরিপৃষ্ঠের ব্যবধান নির্ণয় করো। কোশ্চেনটা থাকে এরকম, নলদ্বয়ের পানির উচ্চতার ব্যবধান নির্ণয় করো। ওকে, আচ্ছা। এবং এটা স্পষ্টভাবে বলে দিচ্ছে এই নলের মধ্যে পানি রাখছে। সো পানির ক্ষেত্রে তো একটু আগে আমরা এই সূত্রটা দেখছি। পানির ক্ষেত্রে আমরা লিখতে পারবো H = 2T ডিভাইডেড বাই আর রো জি। তাহলে এই জায়গাতে এইটা হচ্ছে কি আমাদের গ্রাউন্ড, তো আমরা এইটা বলতে পারি যে এইখানে প্রথম নলে যে পানি উঠছে এটা হচ্ছে H1। H1 = আমরা দেখছি H = 2T ডিভাইডেড বাই আর রো জি। 2T ডিভাইডেড বাই আর অন রো জি। নিশ্চয়ই বুঝছো, পানি আছে, পানির পৃষ্ঠটান, আর অন হচ্ছে এইটার ব্যাসার্ধ, রো পানির ঘনত্ব, জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। ঠিক তেমন করে এই পাইপে পানি উঠছে এতটুকু, যেটাকে আমরা বললাম H2। H2 = হবে 2T, কত এখানেও তো পানি, ডিভাইডেড বাই R2 রো জি। ওকে, এখন চিন্তা করে দেখো তো, এই H1 থেকে এই পর্যন্ত উচ্চতা H1 আর এই পর্যন্ত উচ্চতা হচ্ছে H2। H1 থেকে H2 যদি বাদ দিই তাইলে কি ডেল H থাকে? পুরোটা থেকে এইটা বাদ দিলে ডেল H থাকবে। তাহলে আমরা লিখতে পারবো ডেল H = H2 মাইনাস H1, সরি H1 মাইনাস H2, H1 মাইনাস H2। তাহলে H1 এর ভ্যালু আমরা পাইছি 2T ডিভাইডেড বাই আর অন রো জি। H2 = 2T ডিভাইডেড বাই R2 রো জি। তাহলে দেখো এখান থেকে এই অংশটা কমন যায়, 2T বাই রো জি কমন যায়। এবার লিখতে পারবো 2T বাই রো জি, এটাকে যদি কমন নেই 1 বাই আর অন মাইনাস 1 বাই R2, তাহলে এটাই ডেল H। সো এটাকে আমরা চাইলে এইভাবেও মনে রাখতে পারি। ওকে, তো এবার ডেটা বসালে অঙ্ক শেষ। আর অন, আচ্ছা এইটাকে আমাদের আর অন বলতে হবে, যেহেতু এটাকে আমরা H1 বলছি। এটা হচ্ছে আর অন আর এটা হচ্ছে R2। তো দেখো আর অনের ভ্যালু অঙ্কে দেওয়া আছে 0.3 মিলিমিটার, দ্যাটস ওয়াই 10⁻³ R2 0.5 মিলিমিটার, দ্যাটস ওয়াই 10⁻³ পানির পৃষ্ঠটান এই অঙ্কে এটা দেওয়া থাকবে
যে পানির পৃষ্ঠটান কত, যেটা হচ্ছে 720 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার, এটা দেওয়া থাকবে। সো পানির পৃষ্ঠটান এখানে বসাই দিব। দেন পানির ঘনত্ব, যেটা আমরা সবাই জানি 1000, জি এর ভ্যালু 9.8। তাহলে এখান থেকে আমাদের আনসার যে এই নলটাতে পানির উচ্চতার পার্থক্য কত হবে। বুঝছি? তো এটা একটা বুয়েট অ্যাডমিশন টেস্টের অঙ্ক, সেটা আসলে আমরা এটা করতে পারবো। ঠিক আছে, ফাইন, ক্লিয়ার। সো লাস্ট একটা ম্যাথ। সো এইটা হচ্ছে গিয়া ডিউ অ্যাডমিশন টেস্টে একবার আসছে। এইচ বনাম আর এর গ্রাফ, মানে কৈশিক নলে যতটুকু পানি উঠে আর কৈশিক নলের যে ব্যাসার্ধ, এদের গ্রাফ আঁকতে হবে পানির ক্ষেত্রে। তো আমরা এক্স অক্ষে নিলাম হচ্ছে কৈশিক নলের ব্যাসার্ধ, আর ওয়াই অক্ষে নিলাম হচ্ছে গিয়া উঠিত পানির উচ্চতা। তাহলে এখন চিন্তা করে দেখো, পানির ক্ষেত্রে কিন্তু আমরা সম্পর্কটা পাইছি, সেটা হচ্ছে টি ইকুয়ালস টু আর এইচ রো জি ডিভাইডেড বাই 2। তাহলে চিন্তা করে দেখো, এই যে হচ্ছে এইচ, এই যে হচ্ছে আর, এই দুইটাকে একত্রে রেখে বাকি জিনিসপত্র অন্য সাইডে পাঠাই দিব। তাহলে এইচ আর ইকুয়ালস টু 2t ডিভাইডেড বাই রো জি। এখন খেয়াল করে দেখো তো, এখানে কি এই পুরো জিনিসটা ধ্রুবক না? পানির ঘনত্ব, জি এর মান, পানির পৃষ্ঠটান, এগুলো সব ধ্রুবক। তার মানে এইচ এবং আর এর গুণফল হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে তো এটা বুঝতে পারতেছো যে এইচকে আমরা ধরছি হচ্ছে ওয়াই, আর কে ধরছি এক্স, তাহলে এক্স ওয়াই এর গুণফল ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এই টাইপের গ্রাফ আমরা এর আগেও দেখছি। এক্স ওয়াই এর গুণফল যদি কনস্ট্যান্ট হয়, সেটাকে আমরা বলি আয়তকার অধিবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, আয়তকার অধিবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এবং এটার গ্রাফটাও আমাদের জানা আছে। এটার গ্রাফটা, এই ধ্রুবকটার মান যদি পজিটিভ হয়, দেখতেছে এই ধ্রুবকটা তো পজিটিভ প্লাস, তাহলে এই গ্রাফটা হয় হচ্ছে কি এরকম। সো এই যে এই দিকের অংশটা হবে না, কেন হবে না? এই দিকে আসলে আর এর মান মাইনাস হবে। সো কৈশিক নলের ব্যাসার্ধ তো মাইনাস হতে পারে না, তাহলে শুধুমাত্র একটা অংশ থাকবে পজিটিভ অংশ, এবং এটা হচ্ছে গিয়া আয়তকার অধিবৃত্ত। ওকে, ডেফিনেটলি সবাই এটা আমরা বুঝতে পারছি। ওকে, ফাইন। এখন এটা বলো তো, এইখানে যে আবদ্ধ ক্ষেত্রফল, এটা দ্বারা কি বোঝায়? এইখানে যে এরিয়া, এমনি তো বুঝছে আয়তকার অধিবৃত্ত, এইটার এরিয়া দ্বারা বোঝায় এক্স ওয়াই এর গুণফল, আর এক্স ওয়াই হচ্ছে আর এইচ। তাহলে একটা অঙ্ক দেই, এটা আইআইটির একটা প্রবলেম, এটা করেই শেষ। তো পানির ক্ষেত্রে এইচ এবং আর এর যে গ্রাফটা আছে, এটা দিয়ে দিছে, দিয়ে এখানে যে ক্ষেত্রফল, এটা বলে দিছে এরিয়া হচ্ছে গিয়ে এক্স। তো বের করতে বলছে পানির পৃষ্ঠটান কত। সো এটা তো আমরা সবাই জানি, এইটার এরিয়া দ্বারা বুঝায় এইচ আর, এইচ আর ইকলস টু এক্স বুঝাইছে। সো আমরা সূত্র দেখছি, টি ইকলস টু আর এইচ রো জি বাই 2। তাহলে এইচ আর ইকলস টু আমরা লিখতে পারবো 2t বাই রো জি। তার মানে বুঝতেছি এইচ আর ইকলস টু 2t বাই রো জি। সো এইচ আর এর ভ্যালু তো আছে, এইটা ইকলস টু আমরা লিখতে পারবো 2t বাই রো জি। তাহলে এখান থেকে পৃষ্ঠটান বেড়ে যাবে। নিশ্চয়ই বুঝতেছে, এই সমীকরণ থেকে এইচ আর এর পরিবর্তে লেখা যায় 2t বাই রো জি। তাহলে এখানে t ইকলস টু রো জি এক্স ডিভাইডেড বাই 2। রো এর ভ্যালু বলা আছে 1000, পানি যেহেতু বলছে, জি এর ভ্যালু 9.8, এক্স হচ্ছে গিয়ে ক্ষেত্রফল ডিভাইডেড বাই 2। এইটা হবে পানির পৃষ্ঠটান। এখন যদি এই এরিয়ার ভ্যালুটা বলে দিত, এরিয়া কত,
এই এক্সটাই তো এরিয়া, তাহলে আমরা বের করতে পারতাম এই গ্রাফের ক্ষেত্রফল দিয়ে হচ্ছে গিয়া ওই তরলটার পৃষ্ঠটান কত। ক্লিয়ার? সো ডান। আজকের ক্লাসে আমরা খুব দ্রুততম টাইমে একটা ইম্পর্টেন্ট অংশ পড়ছি, আমরা কৈশিকতা পড়ছি, পৃষ্ঠটান, অধিরোহণ অবরোহণ এবং কেন উঠে আসে কেন নেমে আসে, কৈশিকতার সূত্র থেকে আমরা পৃষ্ঠটান নির্ণয় করে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এখানে সলভ করছি। ওকে ফাইন, তাহলে আজকের ক্লাস এতটুকুই। সো আজকের পরে আমাদের আর 2টা ক্লাস আমরা নিব, একটা ক্লাসে বাকি যা যা কিছু আছে ওটা শেষ হয়ে যাবে, আর একটা ক্লাস আমরা রাখছি এক্সট্রা অঙ্কের জন্য। এই চ্যাপ্টারে কিছু এক্সট্রা অঙ্ক আছে যেগুলো অ্যাডমিশন প্লাস একাডেমিকে ইম্পর্টেন্ট। সো নেক্সট ক্লাসে বৃহস্পতিবারে আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টারটা একাডেমিকে যা দরকার অলমোস্ট সব শেষ হবে, তারপরে একটা এক্সট্রা ক্লাসে আমরা অ্যাডভান্স অঙ্ক করব। ঠিক আছে? ওকে ফাইন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।